রিড মায়ার প্রেম গাথা সিজন 2 লেখিকা রিক্তা ইসলাম মায়া পর্ব সংখ্যা 5 পাটে ফারিয়া ইসলাম। সকাল 8টা টিভি নিউজ চ্যানেল দেখছেন শহীদুল রহমান, সঙ্গে গরম চা আর বিস্কুট। ওনার বউ ফাতেমা বেগম সকালের নাস্তা বানাচ্ছেন ছেলে মেয়ের জন্য। এক ছেলে এক মেয়ে নিয়ে শহীদুল রহমানের সুখী পরিবার। বড় ছেলে রাসেল অনার্স শেষ করে মাস্টার্স করেছে। ছোট মেয়ে টিয়া রহমান ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্রী। ঢাকায় বাসা ভাড়া নিয়ে থাকেন তারা। পৈতৃক নিবাস আশুগঞ্জ, কিন্তু ভদ্রলোক চাকরির সুবাদে বিগত 6 বছর ধরে ঢাকায় থাকছেন। যখন টিয়া 5ম শ্রেণী শেষ করে 6ষ্ঠ শ্রেণীতে উঠবে, তখন শহীদুল রহমানের ট্রান্সফার হয় ঢাকাতে। সেই থেকে শহীদুল রহমানের পরিবার ঢাকায় থাকছেন। বয়স্ক শহীদুল রহমান বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। সকাল 10টায় ওনার অফিস, এখন 8টা বাজে। খাওয়া দাওয়া শেষ করে 9টায় বের হয়ে যান অফিসের জন্য। রোজকার মতো আজও তিনি হলরুমে বসে টিভিতে সকাল 8টার খবর দেখছিলেন। ফাতেমা বেগম রান্নাঘরে রুটি বেলছে আর ফাঁকে ফাঁকে চুলায় দক্ষ হাতে রুটিও সেঁকে নিচ্ছে। শহীদুল রহমান এর ফাঁকে উঁচু গলায় ডাকলেন, কই গো শুনছো? আমাকে এক গ্লাস পানি দিয়ে যাও। ব্যস্ততায় ফাতেমা বেগম রান্নাঘর থেকে বের হতে পারছেন না, রুটি পুড়ে যাচ্ছে। তিনি উঁচু গলায় ডাকলেন নিজের মেয়েকে, টিয়া, এই টিয়া, তোর বাপকে এক গ্লাস পানি দিয়ে যা তো। টিয়া ডাকে উত্তর দিল মায়া। টিয়া তখন ঘুমে। জায়গায় পরিবর্তন হয়, মায়া রাতে ঘুমাতে পারছে না বিগত 2 দিন যাবৎ। মায়া শহীদুল রহমানকে পানি দিয়ে চলে যেতে চাইলে শহীদুল রহমান মায়াকে থামিয়ে সোফায় বসতে বললেন। মায়াকে বিস্কুটের প্লেটটি এগিয়ে দিয়ে বললেন, বিস্কুটগুলো খাও তো মা। আমি নাস্তা করেছি আঙ্কেল, মায়া রিনরিনে গলায় উত্তর করলো। মায়া হৃদের সাথে ঝগড়া করে 2 দিন আগে টিয়াদের বাসায় উঠেছে। টিয়া মায়া একই কলেজে পড়াশোনা করে। প্রাইমারি একসঙ্গে পড়েছিল দুজন। হাই স্কুল মায়া আশুগঞ্জ থেকে আর টিয়া ঢাকা থেকে শেষ করে। এরপর কলেজে মায়া প্রথমে চট্টগ্রাম করে ঢাকা ট্রান্সফার হওয়ার কপাল ভালো থাকা মায়া একই কলেজে টিয়াকে পেয়ে যায়। দুজন বাল্যকালের বান্ধবী, সঙ্গে একই এলাকার মানুষ হওয়া টিয়ার বাবার সঙ্গে মায়ার বাবাও একটা পারিবারিক সম্পর্ক আছে। শহীদুল রহমান টিভি দেখতে দেখতে মায়াকে প্রশ্ন করে বললেন, আমি শুনেছিলাম তোমার নাকি বিয়ে হয়ে গেছে। তোমার শ্বশুরবাড়ি কোথায় মায়া? মায়া বেশ আমতা আমতা করলো শহীদুল রহমানের প্রশ্নের উত্তর দিতে। মায়া স্বামীর সাথে রাগ করে এখানে এসেছে, সেটা টিয়া ছাড়া আর পরিবারে কেউ জানে না। সবাই জানে মায়া এখানে বেড়াতে এসেছে কয়েকদিনের জন্য। মায়া আমতা আমতা করে উত্তর দিয়ে বলল, জি, চট্টগ্রামে। সে তো মেলা দূরে। শফিক ভাই তোমাকে এত দূরে বিয়ে দিলেন কেন? তোমার কি এটা পছন্দের বিয়ে ছিল মায়া? বাবা বয়সী শহীদুল রহমানকে সত্যিটা জানাতে মায়া সংকোচ বোধ করলো। মেয়ের বয়সী মায়া চাইলে একজন মুরব্বী গুরুজনকে পছন্দের বিয়ের সম্পর্কে সব কিছু জানানো যায় না, এতে লোকটা মায়াকে খারাপ ভাবতে পারে। তাই মায়া কথা ঘুরিয়ে জবাব দিয়ে বলল, আমার আপার ভাসুরের কাছে আমাকে বিয়ে দিয়েছেন। লোকটা যেন খানিকটা অসন্তুষ্ট হলো। আপত্তিকর গলায় ফের প্রশ্ন করে বললেন, তোমার আপার ভাসুরের কাছে বিয়ে দিয়েছে মানে? তোমার স্বামী তোমার থেকে অনেক বয়স্ক হবে। এত বয়স্ক লোকের কাছে তোমার আব্বা তোমাকে বিয়ে দিতে রাজি হলো কেন? তোমাকে আরও কয়েক বছর পড়াতে পারতো। শুনেছিলাম তোমার নাকি আমাদের গ্রামে চেয়ারম্যান সাহেবের ছোট ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছিল। তাহলে সেই বিয়েটা দিল না কেন শফিক ভাই? এত বয়স্ক লোকের কাছে বিয়ে দিতে গেল কেন তোমার বাপ? মায়া এবার বেশ ইতস্ত বোধ করলো শহীদুল রহমানের পরপর প্রশ্নে। লোকটা মায়ার আর নাদিমের বিয়ে ঠিক হওয়ার ব্যাপারটা জানে, তাহলে মায়া যে এরপর বদনাম হয়েছে, মানসিক রোগে বাড়ি ত্যাগ করেছিল সেটা জানে না, নাকি নাদিমের সঙ্গে বিয়ে ঠিক হওয়া অবধিই জানে? মায়া বেশ অস্বস্তিতে বোধ করলো অতীত নিয়ে কথা বলতে। কিন্তু একই এলাকার মানুষের সাথে যদি কোনো একদিন কারো হঠাৎ দেখা হয়ে যায়, তাহলে সে লোক 14 গোষ্ঠীর খবর নেওয়া শুরু করে দেয়। মায়ার সাথেও ঠিক তাই হচ্ছে। শহীদুল রহমান গ্রামে থাকে না বলে মায়ার থেকে গ্রামের খোঁজ খবর নিচ্ছেন। মায়াকে চুপ থাকতে দেখে লোকটা ফের বলল, তোমার শ্বশুরবাড়ি চট্টগ্রামে হলে তুমি ঢাকা পড়ছো কোথা থেকে? হোস্টেলে থাকো? মায়া জড়তা অবস্থায় উত্তর দিবে তখনই টিভিতে দৃশ্যমান হলো মায়ার একটি ছবি। টিভিতে নিচে হেডলাইন দিয়েছে, মায়া নিখোঁজ হওয়ার খবরটা সংবাদ উপস্থাপনাকারী মেয়েটি খুব দক্ষতার সাথে উপস্থাপন করেছে মায়ার নিখোঁজ বার্তাটুকু। যে বা যারা মায়ার সঠিক তথ্য দিতে পারবে
তাদেরকে বেশ মোটা অঙ্কের টাকা পুরস্কৃত করা হবে। সংবাদ পাঠিকার উপস্থাপনা টিভিতে দৃশ্যমান মায়ার ছবি দেখে মায়ার মাথায় আকাশ ভেঙে পড়ল মুহূর্তে। আতঙ্কে মায়ার হাত পা থরথর করে কেঁপে উঠল ভয়ে। শহীদুল রহমানের অবস্থাও বিস্ফোরণের মতো। তিনি বেশ অবাক, হতবাক, হতবুদ্ধি আর আচম্বিত হয়ে পড়েছেন। মায়ার নিখোঁজ এই খবরটা টিভিতে দেখাচ্ছে। তিনি ভারী আশ্চর্য স্বরে মায়াকে বললেন, সে কি, তোমাকে টিভিতে নিখোঁজ দেখাচ্ছে কেন মায়া? তুমি বাসা থেকে বলে আসুনি এখানে? মায়া উত্তর করল না। ভয়ে গলা শুকিয়ে কাঠ। আতঙ্কিত মায়া ভয়ে হঠাৎ দৌড়ে পালিয়ে গেল টিয়ার রুমে। শহীদুল রহমান মায়াকে পিছন থেকে বেশ কয়েকবার ডাকলেন, কিন্তু মায়া শুনল না। শহীদুল রহমান বুঝলেন মায়া নিজের পরিবারকে না জানিয়ে এখানে এসেছে। তিনি দ্রুত টিভিতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে ফোন তুললেন। এর মাঝে ফাতেমা বেগম স্বামীর জন্য প্লেটে করে রুটি আর সবজি নিয়ে আসলেন। শহীদুল রহমানকে অস্থির ভঙ্গিতে টিভি থেকে নাম্বার তুলতে দেখে তিনি সেদিকে তাকাতে ওনার চোখে পড়ল মায়ার ছবি। ফাতেমা বেগম হাতের প্লেট সোফার টেবিলে রাখতে রাখতে অবাক গলায় বললেন, এটা আমাদের মায়া না? ওকে টিভিতে দেখাচ্ছে কেন? শহীদুল রহমান অস্থির গলায় উত্তর দিয়ে বললেন, মায়া ওর পরিবারকে না জানিয়ে আমাদের বাড়িতে এসেছে, খুব সম্ভবত সেজন্য ওর পরিবার নিখোঁজ বার্তাটা টিভিতে দেখাচ্ছে। আমি টিভিতে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে ওর পরিবারকে জানিয়ে দিচ্ছি যে মায়া আমাদের বাড়িতে আছে। নিশ্চয়ই শফিক ভাই মায়ার জন্য অনেক টেনশনে আছে। আজকালকার বাচ্চারা কী বোঝে আল্লাহ জানেন। বাবা মায়ের কথা চিন্তা করে না, একা বাসা থেকে বেরিয়ে যায়। মায়া নিশ্চয়ই বাবা মায়ের সঙ্গে রাগ করে হোস্টেল থেকে বেরিয়ে এখানে এসেছে। আল্লাহ, কি বলো? মায়া তো আমাকে এসব বিষয় কিছুই বলেনি। টিয়া তো আমাকে বলল ও নাকি মায়ার বাবা মায়ের থেকে পারমিশন নিয়ে এখানে এনেছে বেড়াতে। তোমার মেয়ে যত নষ্টের মূল। এখন পুলিশ আসলে তোমার মেয়েকে না আমাকে ধরে নিয়ে যাবে দেখিও। স্বামীর কথায় আতঙ্কিত হলেন ফাতেমা বেগম। রাগে তেড়ে গেলেন টিয়াকে ইচ্ছামতো দোলাই করতে, কিন্তু দরজার ভিতর থেকে লক করে থাকায় ফাতেমা বেগম চিল্লাচিল্লি করে দরজা ধাক্কিয়েও লাভ হলো না। টিয়া বা মায়া দুজনে ভয়ে কেউ দরজা খুলল না। শহীদুল রহমান ফাতেমা বেগমকে থামিয়ে বললেন, ফাতেমা, তুমি আপাতত ওদের সাথে চিল্লাচিল্লি করিও না, ওরা ভয় পাচ্ছে। আমি মায়ের পরিবারের সঙ্গে যোগাযোগ করে ওদের এখান থেকে নিয়ে আসছি। তুমি ভেতর থেকে দরজা লাগিয়ে দাও, যেন ওরা কোথাও বেরোতে না পারে। শহীদুল রহমানকে টিভি থেকে নেওয়া নাম্বারে যোগাযোগ করতে করতে ঘর থেকে বেরোতে ফাতেমা বেগম ভিতর থেকে ফ্ল্যাটের দরজা আটকে দিলেন। মাথায় হাত দিয়ে চিন্তিত ভঙ্গিতে সোফায় বসে রইলেন অনেকক্ষণ। ফাতেমা বেগমকে অর্ধেক রান্না সেইভাবে রইল। অতিরিক্ত টেনশনে আর কিছু রান্না হলো না। প্রায় 40 কি 50 মিনিট পর পুনরায় ফ্ল্যাটের দরজা উচ্চ স্বরে কয়েকটি হাতে একত্রিত থাপ্পড় পড়ল। ফাতেমা বেগম সোফা থেকে দরপড়িয়ে দৌড়ে গেলেন দরজার দিকে। প্রথমে দরজা খুলতে ভয় পাচ্ছিলেন। দরজার বাইরে অনেকগুলো মানুষের কলরব আর হইচই শোনা যাচ্ছিল। ফাতেমা বেগম ভয়ে জড়সড় হয়ে কাঁপতে লাগলেন। মায়া নিখোঁজ হওয়ার ব্যাপারটাকে ঘিরে পুলিশ তাদেরকে বাড়িতে হামলা করেছে কিনা সে ভয় পাচ্ছেন। শহীদুল রহমান নিচে গিয়েছিল মায়ের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে। নিশ্চয়ই তাকেও পুলিশ ধরে নিয়ে গেছে। এখন ওনাদের জন্য পুলিশ আবার এসেছে। যেহেতু মায়া তাদের ফ্ল্যাটে আছে, তার মানে তারাই আসল আসামি। ভয়ার্ত ফাতেমা বেগম যখন দরজা খুলছে না, তখন দরজার ওপর থাপ্পড়গুলো আরও সজল হলো। বাহির থেকে অনেকগুলো মানুষ হইচই করে ডাকছে আর বলছে, এই ভিতরে কে আছেন? দরজা খুলুন, নয়তো আমরা দরজা ভেঙে ফেলবো, দরজা খুলুন। ফাতেমা বেগম আতঙ্কিত ভয়ে খানিকটা সাহস জুগিয়ে বললেন, কে আপনারা? কাকে চান এখানে? তখনই শোনা গেল শহীদুল রহমানের কণ্ঠস্বর। তিনি বললেন, ফাতেমা, দরজা খোলো, আমার সাথে মায়ের পরিবারের লোক এসেছে। স্বামীর গলা পেয়ে ফাতেমা বেগম চট করে দরজা খুলে দিতে ঠেলায় প্রায় 30-40 লোক একত্রে ঘরে ঢুকে গেল। 10-12 জন পুলিশের সঙ্গে নিহাল খান, আরাফ খান, রাদিফ, আরিফ, শফিকুল ইসলাম, জামাল ইসলাম, আসিফ সকলে এসেছে হৃদের সঙ্গে। হৃদের ছেলে ফেলে বিল্ডিংয়ের নিচে ভিড় জমিয়ে এলোমেলোভাবে দাঁড়িয়ে আছে। আর কিছু ছেলে ফেলে হৃদের সঙ্গে শহীদুল রহমানের ফ্ল্যাটে এসেছে। খবর পেয়ে সুফিয়া খানও ছুটে এসেছেন। বিল্ডিংয়ের লিফট না থাকায় তিনি সিঁড়ি বেয়ে উপরে উঠছেন। শহীদুল রহমান টিয়ার ঘর দেখালেন, বললেন, মায়া এই ঘরে আছে। রাদিফ, আরিফ, শফিকুল ইসলাম, নিহাল খান সকলেই পালাক্রমে ডাকলো মায়াকে দরজা খুলতে। পরিচিত মানুষের গলা পেয়ে মায়া ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। মায়ের
মতো অস্থির উত্তেজিত দিশেহারা টিয়াও। বান্ধবীর উপকার করতে গিয়ে এভাবে বিপদে পড়ে যাবে সেটা টিয়াও নিজেও ভাবেনি। এবার দরজা ভাঙার উপক্রম হলো। যখন মায়া বা টিয়া কারোর ডাকে দরজা খুলছিল না, তখন হৃদের ছেলে পেলে দরজা ভাঙতে চাইল। দরজার বিকট শব্দে দেওয়ালকে কাঁপতে কাঁপতে উঠছিল। যখন আতঙ্কিত মায়া দৌড়ে গিয়ে দরজা খুলে দিতে মায়ার নিঃশ্বাস আটকে এলো। কে একজন মায়ের গলা চেপে ঠেলে পিছিয়ে নিয়ে যেতে লাগলো। মায়া পিঠ দেওয়ালে ঠেকে যেতে মায়া আতঙ্কিত ভঙ্গিতে গলা হৃদের হাতটি ধরে অনবরত কাশতে লাগলো। আকস্মিক আক্রমণে সকলে হতবিলম্ব। কেউ বুঝে ওঠার আগে হৃদ মায়ের গলা চেপে হিংস্র গর্জনে বলল, পালাইলি কেন? আমার তোর মানুষ মনে হয় না বেয়াদপের বাচ্চা? আমি খুঁজে পেলে তোকে কি করব সে চিন্তা মাথায় আসে নাই? বউ বলে ছাড় পেয়ে যাবি, কলেজে নড়ে না ভয়ে, মরার পাখা গজাচ্ছে। আসিফ, আরিফ, রাদীপ, শফিকুল ইসলাম, জামাল ইসলাম, নিহাল খান, আরফ খান সকলে এগিয়ে আসলো আকস্মিক আক্রমণে হৃদকে থামাতে। মায়া কাশতে কাশতে চটপট করে চোখ উল্টে দিচ্ছে, নিঃশ্বাস আটকে। সকলে একত্রে হৃদকে ঝাপটে টেনে ধরে পিছিয়ে যেতে মায়ার শরীর ছেড়ে ঢলে পড়তে নিলে সুফিয়া খান দৌড়ে এসে মায়াকে আঁকড়ে ধরেন, পড়া থেকে বাঁচিয়েছেন। তিনি ঘরে ঢুকতে হৃদের গর্জন আর চিৎকারে চেঁচামেচি শুনে এই দিকটায় দৌড়ে এসেছেন। কাল থেকে মায়ার খোঁজেরই দিশেহারা। খাওয়া দাওয়া ঘুম সব কিছু হারাম করে মায়াকে পাগলের মতো খুঁজতে চলেছে। হৃদের সুগারের সমস্যা হয় না খেয়ে থাকলে। তাছাড়া হৃদের মাথায় অ্যাক্সিডেন্টের ফলে আজও হৃদকে রেগুলার মেডিসিন নিতে হয় তার জন্য। কিন্তু মায়ার টেনশনে সব কিছু ভুলে হৃদ শুধু মায়ার খোঁজে দিশেহারা ছিল। মায়াকে খুঁজে পেলে হৃদ কী করবে সে চিন্তা সুফিয়া খানের মাথাতেও ছিল। মায়া অন্যায় করেছে, তিনি মানছেন। মায়ার কাউকে কিছু না বলে এভাবে হঠাৎ পালিয়ে যাওয়ার উচিত হয়নি, কিন্তু তাই বলে হৃদ মায়াকে এভাবে আঘাত করবে সেটাও ঠিক নয়। সুফিয়া খান মায়াকে ঝাপটে জড়িয়ে ধরলেন। মায়া সুফিয়া খানের ওপর শরীরের ভার ছেড়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছিল। রাদীপ হৃদকে জাপটে জড়িয়ে উত্তেজিত ভঙ্গিতে বলল, ভাই প্লিজ থামো, শান্ত হও, ভাবি ভয় পাচ্ছে। হৃদকে জড়িয়ে ধরে আছে সকলে। শফিকুল ইসলাম আর জামাল সাহেব হৃদকে ছেড়ে দিয়েছেন তৎক্ষণে। মায়াকে হৃদ ভালোবেসে বিয়ে করেও এভাবে আঘাত করতে পারে সেটা তাদের ধারণাতেও ছিল না। শফিকুল ইসলাম আর জামাল সাহেব তো মায়ার নিখোঁজের সংবাদ পেয়ে সব কিছু ভুলে ঢাকায় ছুটে এসেছেন, হৃদের বাসায়ও থেকেছেন। মায়া এই বাড়িতে আছে এই সংবাদটা পেয়ে ওনারা সবার সাথে ছুটে এসেছিলেন মায়াকে দেখতে। কিন্তু মায়াকে দেখার আগে হৃদের আক্রমণ। ওনাদের মনে হলো মায়া হৃদের কাছে ভালো নেই। সুফিয়া খান হৃদের তোলপাড় দেখে রাগান্বিত ভঙ্গিতে বললেন, হৃদ শান্ত হও, মেয়েটাকে আঘাত করছো কেন? হৃদ হুঙ্কার ছেড়ে সবার থেকে নিজেকে ছাড়াতে গর্জন করে বলল, ছাড় আমারে, বেয়াদবের বাচ্চা, কত বড় কলিজা হয়েছে, আজ আমিও মেপে দেখব। আমার অবাধ্য হয়, আমার ওর সাহসের দাঁত আজ আমি ভাঙবো। ওর কোন বাপ ওকে আজ বাঁচায় সেটাও আমি দেখব। হৃদ, ধমকে উঠলেন সুফিয়া খান। এর মাঝে মায়া হৃদকে পাল্টা উত্তর দিয়ে বরাবর নিঃশ্বাস ফেলে বলল, অসভ্য লোক, বেশ করেছি পালিয়েছি, আরও পালাবো, আমাকে খালি মারেন। আমি যাব না আপনার বাড়িতে, করব না আপনাকে বিয়ে, খাবো না আপনার ভাত, যান আপনি। মায়ার পাল্টা জবাব হৃদ রাগে ঘি পড়ল যেন। হৃদ হিংস্র গর্জে উঠে সবাইকে নিয়ে মায়ার দিকে তেড়ে যেতে চাইল। মায়া ভয়ে সুফিয়া খানের পেছনে আশ্রয় নিল। হৃদ দাঁতে দাঁত পিষে গর্জনে বলল, তোর সাথে সংসারের মাইরে বাপ, তোর মতো বেঈমান নারীর জন্য হৃদ খানের দরজা চিরতরে বন্ধ। তুই তোর বাপের বাড়িতে চলে যাবি, আমার সাথে তোর সব সম্পর্কে রীতি। যে নারী স্বামীর মন বোঝে না সে হৃদ খানের যোগ্য নয়, ছাড় আমারে। হৃদ শরীর ঝাঁকিয়ে সবাইকে ছাড়িয়ে নিল। যে হিংস্রতা নিয়ে ঘরে ঢুকেছিল সেই একই তেজে বেরিয়েও গেল। হৃদের পেছন পেছন আসিফ দৌড়ে গেল। বাকিরা সকলে হতভম্ব ভঙ্গিতে দাঁড়িয়ে কি থেকে কি হলো কিছু বুঝলো না কেউ। সুফিয়া খান কপাল কুঁচকে হৃদের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলেন। বইয়ের প্রতি কত দিশেহারা পাগল হয়ে এখানে ছুটে এসেছিলেন হৃদ, সেটা মায়া কেন উপস্থিত কেউ বুঝতে পারেনি। হৃদ ভালোবাসা প্রকাশ করতে পারে না বলে রাগ দেখায়। হৃদের ভালোবাসা প্রকাশ পায় রাগের মাঝে। রাগান্বিত হৃদের সঙ্গে তর্ক করলেন, তখন হৃদ আরও রেগে যায়। এটা মায়া জানা সত্ত্বেও কেন তর্ক করলো, কারণ কি? সুফিয়া খান পেছন ঘুরে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন মায়ার দিকে। মায়া সুফিয়া খানের তীক্ষ্ণ দৃষ্টি বুঝে নত মস্তিষ্কে হলো। সুফিয়া খান সকলকে বেরিয়ে যেতে বলে তিনি মায়াকে প্রশ্ন করে বলল, তোমার হয়ে আমার কথা বলেছিলাম,
তাহলে তুমি হৃদের সঙ্গে তর্ক করলে কেন? হৃদে তর্ক পছন্দ করে না, সেটা তুমি জানো না? নত মস্তিষ্কের মাথা মিনমিন করে উত্তর দিল, জানি। তাহলে তর্ক করলে কেন? আমি তর্ক না করলে উনি এখান থেকে যেতেন না, বরং আপা চাচাদের সামনে আরও হাইপার হয়ে যেতেন। এটা নিয়ে পরে আরও ঝামেলা হতো। এমনিতে দুই পরিবারের ঝামেলা কমছে না, উনি আমার পরিবারের সাথে সম্পর্ক ঠিক করতে চাচ্ছেন না। এখন আবার ওনার বাজে ব্যবহারে আপা চাচার মন ভেঙে যেত। ওনারা ভাবতো আমি ভুল ডিসিশন নিয়েছি আপনার ছেলেকে জীবন সঙ্গী হিসেবে বাছাই করে। মায়ার কথার মানে চতুর সুফিয়া খান চট করে বুঝে গেলেন। তিনি মায়াকে ফের প্রশ্ন করে বলল, এখন যে তর্ক করলে, এখন সম্পর্ক ঠিক থাকবে মনে করছো? হৃদ তোমাকে মারবে? মায়া দৃঢ়তার উত্তর দিয়ে বলল, মানবে। আমি আপনার ছেলের রাগ পরে ভাঙাবো, আপনি আমাদের বিয়েটা ভাঙতে দেবেন না আম্মু। আমি আজ আশুরগঞ্জ চলে গেলেও আপনি বিয়ের ডেটটা ঠিক রাখবেন, নয়তো পরে আপনার ছেলে আবার বেঁকে বসবে। এখন বেঁকে বসবে না, হৃদ মানবে, এই বিয়েটা মানবে। আর যদি না মানে তাহলে আমি চলে আসব। তারপরও আপনি বিয়ের ডেটটা ঠিক রাখবেন আম্মু, নয়তো পরে দুই পরিবারের মাঝে সম্পর্কটা আরও নষ্ট হয়ে যাবে যদিটা বিয়েটা ভেঙে যায়। মায়ার কথায় সুফিয়া খানের কপালে ভাত শীতল হলো। তিনি মায়ের ওপর অসন্তুষ্টি প্রকাশ করে গম্ভীর গলায় আবারও বলল, সব কিছু ছেলে মানুষই করতে নেই মায়া। আমার ছেলের মুখ ফুটে সব কিছু প্রকাশ করতে পারে না বলে তার মানে এই না যে আমার ছেলের কষ্ট হয় না। কাল থেকে হৃদ খাওয়া দাওয়া ঘুম হারাম করে তোমার খোঁজে দিশেহারা, পাগল পাগল হয়ে পুরো ঢাকা শহরে তল্লাশি করেছে। তোমার বান্ধবী রাফা শ্বশুরবাড়িতেও পুলিশ ফোর্স পাঠিয়েছিল। নাদিম গোটা একদিন জেলে ছিল। তোমার খোঁজ পাওয়ার পর নাদিমকে আজ সকালে ছাড়া হয়। তোমার ছেলে মানুষের জন্য অনেকগুলো মানুষ ভুক্তভোগী। সরি আম্মু, সবসময় সরিতে কাজ হয় না, আমাদের বুঝে শুনে কাজ করা উচিত।